প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আমার শুভেচ্ছা নাও। তোমরা সবাই কেমন আছো? এই মেঘলা দুপুরে নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি শুরুতেই আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মাহফুজা আক্তার পুষ্প, সহকারী শিক্ষিকা, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, যদিও বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমাদের শেষ, তারপরেও কিছু বিশেষ বিশেষ অধ্যায় আমরা পুনরায় তোমাদের সাথে আলোচনা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। শুরুতেই আমি তোমাদের একটু কল্পনার জগতে নিয়ে যাই, তারপরে আমি তোমাদের ক্লাসে যাব। মনে করো এক মিষ্টি রোদেলা বিকাল, তুমি একটি সুন্দর ঘাসওয়ালা মাঠে দাঁড়িয়ে আছো। হালকা বাতাস বইছে, ঝিরিঝিরি বাতাস, গাছের পাতাগুলো নড়ছে, ফুলগুলো তোমার দিকে তাকিয়ে হাতছানি দিচ্ছে, ধান গাছগুলো ঢেউ তুলছে, কোথাও থেকে রাখালের বাঁশি ভেসে আসছে, পাখালির কিচির মিচির শব্দে তোমার মন আনন্দে নেচে উঠছে। এদিকে একজন কাঁধে জাল ঝুলিয়ে মাছ ধরার জন্য নদীতে যাচ্ছে, তার কণ্ঠে ভেসে আসছে ভাটিয়ালির সুর। এটা যদি তুমি কল্পনা করো, তাহলে বাংলাদেশের কোন বিষয়টিকে তোমার মাথায় আসবে বলো তো? আমি তোমাদের অনুভবে কোন বিষয়টিকে আনতে চাচ্ছি বলে তুমি মনে করো? পাশাপাশি আরেকটু ধারণা, আরেকটু কল্পনা, একটি কারখানা, সেই কারখানা থেকে কালো ধোঁয়া উঠছে, তার বর্জ্য নিষ্কাশিত হচ্ছে, কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ছে, কেউ শ্বাসকষ্টে ভুগছে, কেউ অ্যালার্জির সমস্যায় ভুগছে, কেউ অস্বস্তিতে ভুগছে। তো শিক্ষার্থীরা, যদি তোমরা এগুলো ভাবো এবং কল্পনা করো, তাহলে আমরা বাংলাদেশের কোন বিষয়টিকে তোমাদের সামনে তুলে ধরবো বলে তুমি মনে করছো? আশা করি তুমি এতক্ষণে বুঝতে পেরেছো আমি তোমাকে কি বলতে চাচ্ছি। নিশ্চয়ই বলবে বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যের কথা, নিশ্চয়ই বলবে নদ নদীর কথা, পাখালির কথা, পশু পাখির কথা, এ নিয়ে বাংলাদেশের পরিবেশ, অর্থাৎ আজকের পাঠের বিষয় কি হতে পারে সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে স্পষ্টই বুঝে গেছো। আমার নতুন করে তোমাদেরকে জানিয়ে দিতে হবে না। তো শিক্ষার্থীরা, আজকের বিষয় এতক্ষণে তোমরা বুঝে গেছো। আজকের
আলোচনায় যাব। আজকের মূল বিষয় হলো বাংলাদেশের পরিবেশ। আমি আবারও বলছি, আমি আজকে তোমাদের পড়াবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে নবম অধ্যায় বাংলাদেশের পরিবেশ। আমি একটু লিখে নিচ্ছি বিষয়টি। আজকের বিষয় বাংলাদেশের পরিবেশ। তো বন্ধুরা, বাংলাদেশের পরিবেশ নিয়ে চলো তাহলে আলোচনায় যাওয়া যাক। মানুষ নিজস্ব পরিবেশে বাস করে। পরিবেশের প্রাকৃতিক উপাদান দ্বারা মানুষ প্রভাবিত হয়। সভ্যতা পরিবেশ ও মানুষের সম্পর্কের মধ্যেও পরিবর্তন এসেছে। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলস্বরূপ পরিবেশগত বিভিন্ন সমস্যার উদ্ভব হয়েছে। পরিবেশ ও ভারসাম্য হারাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের পরিবেশগত সমস্যার প্রতিরোধে অনেক কিছুই কিন্তু করণীয় আছে। তো আমরা শুরুতে মানুষ ও পরিবেশ নিয়ে কথা বলবো তোমাদের সাথে। শুরুতেই মানুষ এবং পরিবেশ নিয়ে যখন আমি কথা বলতে চাচ্ছি, এ বিষয়ে বলতে গেলে মানুষ নিজস্ব পরিবেশে জীবনযাপন করে। তার জীবন পরিবেশের প্রাকৃতিক উপাদান দ্বারা প্রভাবিত হয়। প্রকৃতির চারটি মূল উপাদান হলো মাটি, পানি, বায়ু এবং আলো। আমি আবারও বলছি, প্রকৃতির চারটি মূল উপাদান হচ্ছে মাটি, পানি, বায়ু এবং আলো। আলো ও তাপের প্রধান উৎস হলো সূর্য। মাটির উপর জন্মানো গাছপালা পানি, বায়ু, তাপ ও আলোর সাহায্যে বেড়ে ওঠে। এসবের উপর নির্ভর করে এই পৃথিবীতে মানুষের বসতি সম্ভব হয়েছে। সৃষ্টির শুরুতে মানুষ প্রকৃতির উপর বেশি নির্ভরশীল ছিল। জীবন ধারণের জন্য প্রকৃতি থেকেই সে সব কিছু সংগ্রহ করত। ঘরবাড়ি তৈরিতে প্রকৃতি থেকে প্রয়োজনীয় উপাদান নির্বাচন করেছে। মাটিকে সে উৎপাদনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। মাটির বাড়া কমা নেই, কিন্তু ক্ষয় আছে। তাতে যে খনিজ সম্পদ থাকে সেগুলো হ্রাস পায়। বাকি তিনটি অর্থাৎ পানি, বাতাস ও তাপের হ্রাস বৃদ্ধি ঘটলে মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন হয়। বন্যা, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, খরায় আমরা এসব সমস্যা টের পাই। মানুষ যখন থেকে চাষাবাস করে স্থিতি অবস্থায় এসেছে, তখন থেকে প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে। বন বাদার সাফ করে বড় এলাকা জুড়ে ফসলের ক্ষেত করেছে। ধান, গম, ভুট্টা উৎপাদন করেছে। কিছু পশুকে পোষ মানিয়েছে, তাদেরকে কাজে লাগিয়েছে। বন্য পশুর মধ্যে কোনোটিকে মেরে রান্না করে খেয়েছে, আবার কোনোটিকে মেরে হয়তো চামড়াটি কাজে লাগিয়েছে। আত্মরক্ষার জন্য হিংস্র পশুকে হত্যাও করেছে। নিজের প্রয়োজনে আবার মানুষ কিছু গাছপালাও রোপণ করেছে,
যা তাকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। তো বন্ধুরা, আমাদের এই পরিবেশ রক্ষার্থে পরিবেশগত অনেকগুলো সমস্যাই কিন্তু আছে। আমরা তোমাদের সাথে এই সমস্যা নিয়ে এখন কথা বলবো, আলোচনা করব। মানুষ অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। বুদ্ধি খাটিয়ে নদীতে বাঁধ দিয়ে জমিতে সেচের ব্যবস্থা করেছে, পানির শক্তি কাজে লাগিয়ে কল চালিয়েছে। এভাবে ক্রমেই তার প্রয়োজন মতো সে প্রকৃতির উপর আধিপত্য বাড়িয়েছে। বড় বড় কলকারখানা বানিয়েছে, শহর গড়েছে, গাড়ি ও অন্যান্য যানবাহন চালাচ্ছে, শীতাতপ যন্ত্র বানিয়ে নিজের আরাম বাড়িয়েছে। এসব মিলিয়ে নানা রকম শব্দও বাড়ছে। শব্দ দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। মানুষ বাড়তে থাকায় আর সবার মধ্যে ভালো ও আরামের থাকার জন্য প্রতিযোগিতা শুরু হওয়ায় পরিবেশের উপর চাপ বাড়ছে। বলা যায় মাটি, পানি, বায়ু ও তাপের সাথে মানুষের জীবনযাপনের যে ভারসাম্য থাকা দরকার তা নষ্ট হয়ে যাচ্ছে, ফলে পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। এসব দূষণের কারণে ঢাকা শহর সহ অন্যান্য শহরেও আজকাল শিশুরা এমনকি বয়োবৃদ্ধরা শ্বাসকষ্টে ভুগছে। এছাড়াও হৃদরোগ, ক্যান্সার, চর্মরোগ, নানা ধরনের অ্যালার্জিও বাড়ছে। ধীরে ধীরে বেড়ে যাওয়া জনসংখ্যার চাপ দেশের নগরগুলোতে বৃদ্ধি পাচ্ছে। নগরগুলো প্রয়োজনের অতিরিক্ত জনসংখ্যার বাসস্থান সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে পারে না, ফলে নগরের বস্তির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বসতি ও শিল্প কারখানা স্থাপনের প্রয়োজনে দেশের অনেক জলাভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। কখনো কখনো শিল্প কারখানার বর্জ্য নদীর পানিতে মিশ্রিত হয়ে তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। এতে জলজ বৈচিত্র্য বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশের পাহাড়ি এলাকায় পাহাড়ের ঢালে এবং পাহাড়ের পাদদেশে ঘরবাড়ি নির্মাণের কারণে পাহাড় কাটা হয়। এছাড়া অনেক সময় ইটের ভাটার জন্যও পাহাড় কাটা হয়। এগুলো সবই পরিবেশগত সমস্যার কারণ। পরিবেশগত বিভিন্ন উপাদানের বাহুল্যতার কারণে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায়। বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। এতে উপকূলীয় এলাকার অনেকে গৃহহীন হয়ে পরিবেশগত উদ্বাস্তু হয়ে যায়। একই জমি বারবার চাষ করার ফলে জমির স্বাভাবিক উর্বরতা হ্রাস পায়। এখন মানুষ ভূমিতে জৈব সার ছাড়াও রাসায়নিক সার দিচ্ছে। সার তৈরি, কাপড় তৈরি, ঔষধ এবং নানা সরঞ্জাম সহ মানুষের বিপুল চাহিদা মেটাতে বেড়ে চলেছে কারখানাগুলো। এগুলো থেকে কালো ধোঁয়া, বিষাক্ত গ্যাস আর যে বর্জ্য বেরিয়ে আসছে তা পানি ও বায়ুকে দূষিত করছে। তাছাড়া এর প্রভাবে তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় আবহাওয়া ভারসাম্যহীন হয়ে পড়ছে। এর ফলে অতিবৃষ্টি, খরা, ঝড় এবং বন্যা হচ্ছে। আবার মানুষ বেড়ে যাওয়ায় তাদের চাহিদাও বেড়ে যাচ্ছে।
এই চাহিদা বেড়ে যাওয়ার ফলে গাছপালা কাটা পড়ছে, প্রাকৃতিক বন উজাড় হচ্ছে। তাতে ভূমি ক্ষয় আর তাপ বৃদ্ধি ঠেকানো যাচ্ছে না। এমনকি এসবের ফলে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি ঠেকানোর জন্য পৃথিবীর মহাকাশের যে ওজোন স্তর আছে তাও ছিদ্র হয়ে যাচ্ছে। এগুলো আমাদের জন্য ক্ষতিকর এবং অত্যন্ত ভয়েরও বিষয়। আমরা একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি দিন দিন। মানুষের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে উজাড় হয়ে যাচ্ছে অক্সিজেনের অফুরন্ত উৎস গাছপালা। নির্বিচারে বন জঙ্গল ধ্বংস করার ফলে অনিশ্চিত হয়ে পড়েছে বাতাসে প্রত্যাশিত অক্সিজেনের পরিমাণ। ঝুঁকিতে পড়ে প্রয়োজনীয় খাদ্য, ঔষধ, জ্বালানি ইত্যাদির যোগানও ব্যাহত হচ্ছে। বাতাসে অক্সিজেনের ভারসাম্য কমায় স্বাভাবিকভাবে বেড়ে গেছে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড সহ উষ্ণতা বৃদ্ধিকারী নানা গ্যাসের পরিমাণও। আমাদের আরামায়াস নিশ্চিত করতে একইভাবে আমরা নিঃশেষ করে চলেছি খনিজ সম্পদ, পশু পাখি, নদীনালা সহ প্রাকৃতিক নানা উপাদান। বিলুপ্ত হয়ে গিয়েছে অনেক প্রজাতি যা কোনো না কোনোভাবে আমাদের টিকে থাকার লড়াইয়ে সহযোগিতা করত। ক্রমাগত পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে দুই মেরুর বরফ গলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে। তাতে সমুদ্রের তীরবর্তী দেশগুলো নিম্নাঞ্চল ডুবে যাওয়ার আশঙ্কা আছে। বাংলাদেশ সহ পৃথিবীর আরও অনেক দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা পরিবেশের সমস্যা এবং কিছু অনিশ্চয়তার কথা বললাম। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আসি। এবার বাংলাদেশের পরিবেশগত সমস্যার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেমনে করা যায়, কিভাবে করা যায়, এ নিয়ে আমরা একটু ভাবব। কি বলো বন্ধুরা? ভাবা যায় না? তোমরা আগামী দিনের সম্পদ। আমাদের পরে তোমাদের অবদান থাকবে। কাজেই তোমাদের সুস্থ রাখা আমাদের যেমন কর্তব্য, তোমাদের সুস্থ থাকাও তোমাদের তেমন কর্তব্য। তো বাংলাদেশের পরিবেশকে রক্ষা করার জন্য তোমার আমার কি করণীয় আছে, আমরা এ নিয়ে ভাবব। পরিবেশগত সমস্যার কারণে বাংলাদেশের জনগণের নানা প্রকার সমস্যা হয়। এরকম সমস্যা কি আমরা হতে দিতে পারি? এ বিষয়ে জাতিসংঘ থেকে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সরকারও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের সবারই, এমনকি তোমাদেরও এ বিষয়ে সচেতন হতে হবে। আর আমাদের মনে রাখতে হবে আমরা কি কি করব। চলো আমরা এই পরিবেশ রক্ষায় কি কি করতে পারি তা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলি। আমরা যা যা করতে পারি তা হলো অযথা গাছ কাটবো না। ঠিক আছে তো? অযথা গাছ কাটবো না। যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করব না। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না। রাস্তাঘাটে থুতু, সর্দি
ইত্যাদি ফেলব না। যেসব গাড়ি থেকে কালো ধোঁয়া বের হয় সেগুলোর চলাচল বন্ধ করার জন্য সচেতন করব। লোকালয়ের কাছে শিল্প কারখানা না গড়তে সচেতন করব। বাড়ির বর্জ্য যথাস্থানে ফেলব। নর্দমায় কখনো শক্ত বর্জ্য ফেলব না। অযথা মাইক বাজিয়ে শান্তি নষ্ট করব না। কোনো কোনো সময় দেখা যায় তোমরা ছোটরা বা আমরাও অযথাই বাসায় জোরে জোরে গান বাজাচ্ছি, যা অন্যের জন্য বিরক্তির কারণ। আমরা এটা থেকেও বিরত থাকব। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার ও অফিস এলাকায় শব্দ দূষণ করব না। পাহাড় কাটব না। নদী, খাল, হ্রদ বা সমুদ্র সহ ছোট বড় কোনো জলাশয়ে ময়লা ফেলব না। বন, পাহাড়, নদী সহ কোনো প্রাকৃতিক সম্পদ নষ্ট করব না। বেশি বেশি গাছ লাগাবো এবং গাছের যত্ন নেব। প্রকৃতির খুব কাছাকাছি থাকার চেষ্টা করব। মানুষের সৃষ্ট পরিবেশ দূষণের কারণগুলো জানব ও প্রতিরোধের ব্যবস্থা নেব। বিষয়টি আমি আবারও বলছি, মানুষের সৃষ্ট পরিবেশ দূষণের কারণগুলো জানব ও প্রতিরোধের ব্যবস্থা নেব। উন্নয়নমূলক কাজে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষাকে অগ্রাধিকার দেব। নিজের খাবার, পোশাক ও অন্যান্য জিনিস নির্বাচন ও ব্যবহারে পরিবেশের ভারসাম্যের কথা বিবেচনা করব। তো বন্ধুরা, এতক্ষণ আমি বাংলাদেশের পরিবেশ নিয়ে তোমাদের সাথে যে কথাগুলো বললাম, আশা করি তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে, ভালো লাগবে। তো এখন আমি তোমাদের একটি প্রশ্ন দিয়ে দিচ্ছি। আমি প্রশ্নটি প্রথমত বলছি, তারপরে বোর্ডে লিখে দিচ্ছি। এই প্রশ্নের তোমরা নিজেরা উত্তর খুঁজবে এবং পরবর্তী সময় আমাদের কাছে স্কুলে জমা দেবে। আমরা সেখানে মূল্যায়নের ব্যবস্থা করব এবং সেই নাম্বার তোমার জমা হবে। আমি প্রশ্নটি পড়ছি, তোমরা শোনো। আয়ান জামালপুর জেলা স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। স্কাউট কর্মী হিসেবে সে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কাজের সাথে জড়িত থাকে। কিছুদিন যাবৎ তার বাড়ির পাশে একটি কারখানা থেকে কালো ধোঁয়া ও দূষিত বর্জ্যের মাধ্যমে পরিবেশের বিভিন্ন সমস্যা হতে দেখে সে তার অন্যান্য বন্ধুদের নিয়ে কিভাবে পরিবেশ দূষণ রোধ করা যায় তার জন্য কাজ করছে। এখন আমি প্রশ্নে আসি, অক্সিজেনের উৎস কোনটি? কেন জলজ জীব বৈচিত্র্য বিলুপ্ত হয়ে যাচ্ছে? প্রয়োগের প্রশ্ন, আয়ানের এলাকার কারখানাটি পরিবেশের কোন ধরনের সমস্যার সৃষ্টি করছে ব্যাখ্যা করো। চতুর্থ প্রশ্ন, উদ্দীপকে বর্ণিত সমস্যার সমাধানে আয়ান কিভাবে ভূমিকা রাখতে পারে বলে তুমি মনে করো, মতামত দাও। আমি উদ্দীপকটি লিখে দিচ্ছি এবং প্রশ্ন লিখে দিচ্ছি, আশা করি তোমরা সেটা লিখে নেবে। আয়ান জামালপুর জেলা স্কুলের
আয়ান জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। স্কাউট কর্মী হিসেবে সে পরিবেশ সংক্রান্ত স্কাউট কর্মী হিসাবে সে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কাজের সাথে জড়িত থাকে। কিছুদিন যাবত তার বাড়ির পাশে একটি কারখানা থেকে কালো ধোঁয়া ও দূষিত বর্জ্যের মাধ্যমে পরিবেশের বিভিন্ন সমস্যা হতে দেখে পরিবেশের বিভিন্ন সমস্যা হতে দেখে সে তার অন্যান্য বন্ধুদের নিয়ে কিভাবে পরিবেশ দূষণ রোধ করা যায়, কিভাবে পরিবেশ দূষণ রোধ করা যায় তার জন্য কাজ করছে। এখন আমার প্রশ্ন, জ্ঞানের প্রশ্ন। ক, অক্সিজেনের উৎস কোনটি? জ্ঞানের প্রশ্ন। ক, অক্সিজেনের উৎস কোনটি? অক্সিজেনের উৎস কোনটি? খ, কেন জলজ জীব বৈচিত্র্য বিলুপ্ত হয়ে যাচ্ছে? কেন জলজ জীব বৈচিত্র্য বিলুপ্ত হয়ে যাচ্ছে?
আর দুটি প্রশ্ন আমি মুখে বলে দিচ্ছি, তোমরা সেটা লিখে নাও। প্রয়োগের প্রশ্ন, আয়ানের এলাকার কারখানাটি পরিবেশের কোন ধরনের সমস্যার সৃষ্টি করছে ব্যাখ্যা করো। উচ্চতর দক্ষতার প্রশ্ন, উদ্দীপকে বর্ণিত সমস্যার সমাধানে আয়ান কিভাবে ভূমিকা রাখতে পারে বলে তুমি মনে করো, মতামত দাও। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আলোচনা এ পর্যন্তই। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।